আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আমাদের রাজকণ্ঠের মণিমালায়। ব্রিটিশ শাসিত উত্তাল বাংলা, একদিকে বিপ্লবের রক্তক্ষয়ী আগুন আর অন্যদিকে মনের গহীনে লুকিয়ে থাকা এক নিষিদ্ধ টান। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কলমে এমন এক কাহিনী আপনাকে ভাবাবে। যৌবনের উন্মাদনা আর মুক্তির নেশায় যখন ঘর ছাড়ে জাহাঙ্গীর, তখন সে জানত না নিয়তি তার জন্য সাজিয়ে রেখেছে এক রহস্যময় কুহেলিকা বা কুয়াশা, যে কুয়াশায় ঢাকা পড়ে যায় আদর্শ, আবেগ আর মানুষের চেনা রূপ। একটি মেসে ২০-২২ জন তরুণ বসে আড্ডা দিতেছিল। তাদের আড্ডার প্রধান বিষয়বস্তু নারী। হঠাৎ তাদের মধ্যে তরুণ কবি হারুন বলল, নারী হলো কুহেলিকা। তাদের মধ্যে একজন ছিল একদম লক্ষ্মী ছাড়ার মতো চেহারা, নাম বক্তে জাহাঙ্গীর। নির্বিকার চিত্তে সিগারেট ফুঁকতেছে। আলোচনায় তার কোনো উৎসাহই ছিল না। সকলে তাকে উলঝুলুল বলে ডাকত। এর অর্থ বিশৃঙ্খল বা এলোমেলো। আমজাদ ওকলাতি পড়ে। সে বলল, নারী হলো প্রহেলিকা। আশরাফের নতুন বিবাহ হয়েছে। তার বধূ ত্রয়োদশী যৌবনোন্মুখী। স্ত্রীকে অনেক পত্র লিখলেও সে কেবল একটি পত্রের উত্তর দিয়েছে, তাও মাত্র ২ লাইনের। আশরাফ তার বাম হাতের তালুর উপর ডান হাতের মুষ্টি সজোরে ফেলে বলল, নারী অহমিকা। প্রত্যেকবারই জাহাঙ্গীর শুধু বলল, রায়হান কয়েক বছর ধরে কলকাতায় বসে বিয়ে ফেল করতেছে। ইতিমধ্যে তার বিয়েও হয়ে গেছে এবং ঘটা করে সন্তান সন্ততি আসাও শুরু হয়ে গেছে। দিন দিন মোটা হচ্ছে রায়হান। মেসে তার ডাকনাম কুম্ভীর মিয়া। হারুন একজন কবি। এবার সে বিয়ে পরীক্ষা দেবে। যদিও পড়াশোনা তার খুব একটা ভালো লাগে না। পিতার বড় ছেলে সে। ঘরে পিতা অন্ধ, মা উন্মাদ। বাড়িতে 2টি অবিবাহিত বোন আর একটি ছোট ভাই আছে। পিতা যে পেনশন পান তাতে কোনো রকমে দিন চলে। ছোট ভাই গ্রামের স্কুলেই পড়ে। সংসারটা সেই দেখে। হারুন টিউশনি করে আর বাড়িতে ছোট ভাইকে 10 টাকা করে মাসে পাঠায়, যদিও তাতে মাঝে মাঝে হারুনকে না খেয়েও থাকতে হয়। জাহাঙ্গীরের পৈতৃক বাড়ি কুমিল্লায়, তবে সে কলকাতা থেকেই মানুষ হয়েছে। তার পিতা ছিলেন কুমিল্লার একজন জমিদার ও মানি লোক। 4 বছর আগে পিতা মারা যাওয়ার পরে জাহাঙ্গীর এখন এই জমিদারির একমাত্র উত্তরাধিকার। তবে জমিদারিতে জাহাঙ্গীরের খুব একটা মন নেই। তার মাই সবকিছু দেখাশোনা করছে। যদিও তার মা খুব দক্ষতার সাথেই সবকিছু পরিচালনা করছে। জাহাঙ্গীরের বাবা মারা যাওয়ার আগে তারা সবাই কলকাতায় ছিল, কিন্তু তার বাবা মারা যাওয়ার পরে জাহাঙ্গীরকে কলকাতায় রেখে তার মা জমিদারি দেখাশোনা করতে চলে আসে কুমিল্লায়। এত বড় জমিদারির মালিক হয়েও জাহাঙ্গীর খুবই সাদাসিধে জীবনযাপন করে। যদিও তার মা চায় যে সে এত বড় এস্টেটের মালিক একটু ঠাটবাট বজায় রেখে অন্তত চলুক। অবশ্য এর একটা ইতিহাস আছে। জাহাঙ্গীর যখন বুঝতে শিখেছে তখন জানতে পারে যে তার মা কলকাতায় এক ডাকসাইটে বাইজি এবং পিতা একজন চিরকুমার, আর সে তার পিতামাতার কামজ সন্তান। তার পিতাও ছিল জমিদার আর মা তার রক্ষিতা। তাদের লালসায় জন্ম নেয় এই জাহাঙ্গীর। আর এটা জানার পরে জাহাঙ্গীর চরম লজ্জিত ও অপমানিত বোধ করে। সেদিন থেকেই তার সুন্দর রঙিন পৃথিবী যেন সাদা কালো হয়ে গেছে। জীবনের সব আনন্দ যেন কোথায় হারিয়ে গেছে। তাই সে মানুষের জীবনের অর্থ নতুন করে বুঝতে শুরু করেছে। জাহাঙ্গীরের একজন দীক্ষাগুরু ছিল, তার স্কুল মাস্টার প্রমত্ত। গোপনে প্রমত্ত ছিল একজন বিপ্লববাদী। এই প্রমত্তকে সকল ছাত্রছাত্রী শ্রদ্ধা করত, ভালোবাসত। প্রমত্ত একজন অসাম্প্রদায়িক বিপ্লবী। তার মতে যে কোনো বিপ্লব সফল হতে হলে হিন্দু মুসলিম সবার সমান অংশগ্রহণ থাকা প্রয়োজন। তাই তো তার কাছে জাহাঙ্গীর, সমরেশ, অনিমেষ সবাই স্বদেশ মন্ত্রে দীক্ষা নেয়। গ্রীষ্মের বন্ধে সকলে বাড়িতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। হারুনও বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত। এমন সময় হঠাৎ জাহাঙ্গীর এসে বলে সেও হারুনের সাথে তার বাড়িতে যাবে। নিজের অভাবের সংসারে এত বড় জমিদার পুত্রকে নিয়ে
কিভাবে আপ্যায়ন করবে তাই নিয়ে চিন্তিত হয় হারুন। কিন্তু জাহাঙ্গীরের জোরাজুরিতে অবশেষে তাকে নিয়েই গ্রামের বাড়িতে যেতে হলো তাকে। বাড়িতে হারুনের অন্ধ পিতা, উন্মাদ মাতা আর 2 বোন ও এক ছোট ভাই আছে। অনেক বড় যাত্রা করে অবশেষে তারা হারুনের গ্রামে গিয়ে পৌঁছায়। হারুনের পরিবারের করুণ অবস্থা দেখে জাহাঙ্গীর বেশ ব্যথিত হয়। জাহাঙ্গীর তাদের সকলের জন্য নতুন জামা কাপড় কিনে এনেছে, আর তা দেখে হারুনের বোনেরা খুব খুশি। হারুনের 2 বোনের মধ্যে বড় বোনের নাম তহমিনা ওরফে ভুনি, দেখতে অপরূপ সুন্দরী। জাহাঙ্গীরকে দেখে সে লজ্জা পেলেও তার যত্নের কোনো কমতি রাখে না। জাহাঙ্গীর ও ভুনিকে বেশ কদর করে। এরই মাঝে হারুনের উন্মাদ মা না বুঝেই জাহাঙ্গীরের সাথে ভুনির বিয়ের কথা বলে ফেলে। নিজের অজান্তেই সে ভুনিকে জাহাঙ্গীরের হাতে তুলে দেয়। কিন্তু জাহাঙ্গীর তার জন্ম পরিচয় নিয়ে লজ্জিত। সে মনে করে তার জন্য স্বাভাবিক জীবন নয়। তাই সে হারুনকে বলে, আমার সব কথা শুনলে তুমিই আমায় তোমার বোন দিতে রাজি হবে না হারুন। এরপরে জাহাঙ্গীর সেখানে 2 দিন থেকে কলকাতা ফিরে আসে। আর এদিকে ভুনি, হারুন বসে থাকে এক বুক অভিমান নিয়ে। জাহাঙ্গীর বলে গিয়েছিল, আমি বিপ্লবী, আর বিপ্লবী বিয়ে করতে নেই। হারুনের মনে বিপ্লবীদের নিয়ে একটা ভীতিকর ধারণা ছিল। সে তখন ভাবে যে একটা লোক একই সাথে এত ভালো ও এত মন্দ কিভাবে হতে পারে। স্টেশনে গিয়ে ভুনিকে জাহাঙ্গীর একটি চিঠি লিখে এক গারোয়ানের কাছে পাঠিয়ে দেয়, আর বলে যে ভুনির ফিরতি চিঠির জন্য সে অপেক্ষা করবে। কিন্তু হঠাৎ জাহাঙ্গীরের সাথে তখন দেখা হয় বিপ্লবের দীক্ষাগুরু প্রমত্তের সাথে। প্রমত্ত তখন জাহাঙ্গীরকে নিয়ে একটি গ্রামের দিকে চলে যায়। সেখানে একজন নারী বিপ্লবীর সাথে তাদের দেখা হয়, নাম জয়তী। বয়স 36-37-এর মতো হবে। জাহাঙ্গীর তাকে মাসি বলে ডাকে। জয়তীই তাকে মাসি ডাকতে বলেছে। অনেক দিন আগে জয়তীর ছোট বোন একটি ছেলে জন্ম দিয়েই মারা যায়। পরে জয়তী ওই ছেলেটিকে লালন পালন করে বড় করে, নাম দেয় পিনাকি। কিন্তু আন্দোলনে জড়িত বলে কিছুদিন আগে তার ফাঁসি হয়ে গিয়েছে। এরপরে জয়তী নিজে দীক্ষা নিয়ে আন্দোলনে যোগ দেয়। জাহাঙ্গীরকে দেখে জয়তীর পিনাকির কথা মনে পড়ছে। জাহাঙ্গীরের চেহারার সাথে পিনাকির চেহারার নাকি অনেক মিল। তাই সে জাহাঙ্গীরকে বলেছে মাসি বলে ডাকতে। ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও পিনাকি জীবনের জয়গান গেয়েছে। জয়তীও জাহাঙ্গীরকে পিনাকি বলে ডাকে। এমনকি জয়তীর মেয়ে চম্পাও তাকে দাদা বলে ডাকে। এরপরে জাহাঙ্গীর কলকাতায় ফিরে আসে। কলকাতায় এসে দেখে বাড়ি থেকে তার মায়ের টেলিগ্রাম এসেছে। ফিরতি টেলিগ্রাম না পেয়ে বেশ চিন্তিত হয়ে পড়েছে জাহাঙ্গীরের মা। তাই সে কলকাতায় একটি বাড়িতে চলে এসেছে। দেওয়ানজি নিয়মিত মেসে আসে জাহাঙ্গীরের খোঁজ খবর নিতে। তার মা কলকাতায় এসেছে এটা শোনার পরে জাহাঙ্গীর তড়িঘড়ি করে যায় তার মায়ের সাথে দেখা করতে। মা তাকে দেখেই বুকে জড়িয়ে নিলেন। জাহাঙ্গীর যে বিপ্লবে যোগ দিয়েছে তা তার মা ঘুণাক্ষরেও টের পায়নি, এমন কিছু কখনো সন্দেহও করেনি সে। জাহাঙ্গীরের চেহারার করুণ হাল দেখে তার মা চোখের জল ধরে রাখতে পারে না। জাহাঙ্গীরের মা হজ করতে মক্কা শরীফ যাবেন, আর যাওয়ার আগে জমিদারির সকল সম্পত্তি জাহাঙ্গীরকে বুঝিয়ে দিতে চায়। কিন্তু জাহাঙ্গীর কোনো সম্পত্তির অধিকার গ্রহণ করতে রাজি নয়। জাহাঙ্গীরের মা চায় জাহাঙ্গীরকে বিয়ে দিয়ে সে একটু নিশ্চিন্ত হবে। তখন জাহাঙ্গীর হারুনের বাড়িতে ঘটা সকল কাহিনী তার মায়ের কাছে খুলে বলে। ভুনির কথাও সব বলে। সব শুনে জাহাঙ্গীরের মা ভুনিকে এই বাড়িতে বউ করে নিয়ে আসার সিদ্ধান্ত নেন। কিন্তু জাহাঙ্গীর বিপ্লবী, সে চাইলেও বিয়ে করতে পারে না, আর তার মাকেও বিপ্লবের কথা খুলে বলতে পারে না। ওদিকে ভুনিকে যে চিঠি লিখে এসেছিল তার উত্তর এসেছে। ভুনি লিখেছে, আমার মা আমাকে আপনার হাতে তুলে দিয়েছেন, তাই আপনার জন্যই আমার অপেক্ষা। আপনি আমাকে ত্যাগ করে নির্বাসিত করেছেন। যদি কখনো আপনার মা এসে আমাকে নিয়ে যান তাহলেই আমি যাব, অন্যথায় কখনোই আপনার বাড়িতে আমি যাব না। আমার আত্মসম্মান আপনার আত্মসম্মানের থেকে কোনো অংশে কম নয়। এদিকে জাহাঙ্গীরের মা হারুনের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার সব পরিকল্পনা করে ফেলেছে। ভুনির সেই চিঠিটা সে হারুনের পাঞ্জাবির পকেটে পেয়েছে, পুরোটা পড়ে দেখেছে, আর তার লেখা দেখে ভুনিকে আরও পছন্দ হয়েছে তার।
এই মেয়েকেই সে ঘরের বউ করে নিয়ে আসবে। জাহাঙ্গীরের মা পরিকল্পনা করেছে নতুন একটা জমিদারি কিনবে আর তার ম্যানেজার বানাবে হারুনকে। 300 বা 400 টাকা বেতন দিবে। তবু এই উসিলায় হারুন তার অসহায় পরিবারকে নিয়ে কলকাতায় চলে আসতে পারবে। এটা শুনে জাহাঙ্গীরও বেশ নিশ্চিন্ত হয়। হারুনের পরিবারের অসহায় অবস্থা সে দেখে এসেছে। পরের দিন সকালে প্রচুর পরিমাণে গহনা আর শাড়ি কাপড় কিনে হারুনদের বাড়িতে যাওয়ার পরিকল্পনা করে জাহাঙ্গীরের মা। দেওয়ানজিকে সাথে নিয়ে জাহাঙ্গীর আর তার মা রওনা করে হারুনদের বাড়িতে। কিন্তু হঠাৎ স্টেশনে মৌলভী ছদ্মবেশে প্রমত্ত এসে হারুনকে দেখা দেয়। প্রমত্তও তাদের সাথে গাড়িতে উঠে। চুপি চুপি জাহাঙ্গীর প্রমত্তকে তার অসহায় অবস্থার কথা বলল। এও জানালো যে তার মা তাকে বিয়ে দিতে নিয়ে যাচ্ছে। প্রমত্ত তখন বলল, সবই খোদার মর্জি, মাকে কখনো অসন্তুষ্ট করো না। সত্যিকারের দেশপ্রেম থাকলে কেউ তোকে আটকাতে পারবে না। প্রমত্ত তখন পরিকল্পনা করে যে ফেরার সময় কিছু অস্ত্র জাহাঙ্গীরদের ট্রেনের কামরায় দিয়ে দিবে, তাহলে পুলিশ আর সন্দেহ করবে না। জাহাঙ্গীর প্রথমে ইতস্তত করলেও পরে সম্মতি দেয়। ট্রেন সিউড়ি স্টেশনে পৌঁছালে প্রমত্ত হঠাৎ কোথায় যেন উধাও হয়ে যায়। সে সেই অস্ত্রের জোগাড় করতে গেছে। হারুনকে আগেই খবর দেওয়া হয়েছিল, তাই সেও এসে স্টেশনে উপস্থিত তাদের বাড়িতে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। রাত 11টার দিকে তারা হারুনদের বাড়িতে গিয়ে পৌঁছায়। ভুনিকে দেখে জাহাঙ্গীরের মা বেশ খুশি হয়। তার পুত্রবধূ হওয়ার মতোই রূপসী সে। তবে বাড়ির অবস্থা দেখে ভাবে যে এমন সোনার চাঁদ মেয়েও এমন ঘরে থাকে। জাহাঙ্গীরের মা ভুনিকে বেশ আদর করে। ভুনি যেন জীবনে এত স্নেহ কোনোদিনও পায় নাই। মাতা তাকে প্রশ্নের পর প্রশ্ন করতে লাগলো আর ভুনি তার উত্তর দিতে লাগলো। ভুনি বুঝতে পারল নিশ্চয়ই জাহাঙ্গীর তার মাকে বুঝিয়ে শুনিয়ে নিয়ে এসেছে। আর তা ভাবতেই তার মন অভূতপূর্ব আনন্দে কানায় কানায় পূর্ণ হয়ে উঠল। সেদিন রাতে জাহাঙ্গীরের সাথে ভুনির দেখা হয়। এবার যেন তাদের প্রণয় পরিণয় রূপ নেয়। জাহাঙ্গীর ভুনিকে জড়িয়ে ধরে আদর করে। ভুনি যেন নিজের উপর সব নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরের দিন জাহাঙ্গীরের মা হারুনের বাবাকে বলে, আপনার কাছে হারুনকে ভিক্ষা চাই। হারুন আমার স্টেটের ম্যানেজার হবে, সাথে আপনারও সবাই কলকাতায় আসবেন। 300 টাকা বেতন পাবে হারুন, আর কলকাতায় হারুনের মায়ের চিকিৎসা হলে সে সুস্থও হবে। এরপরে তারা ভুনির জন্য জাহাঙ্গীরের বিয়ের প্রস্তাব দেয়। হারুনের পিতাও তাতে সম্মতি দেয়। এরপরে জাহাঙ্গীরের সাথে ভুনির বিয়ের দিনক্ষণ ঠিক হয়। বিয়ে গ্রামেই হবে, তবে কয়েকদিন পরে। হারুন তার আগে বাড়ির সংস্কার করবে। এর 2 দিন পরে হারুন তার পরিবার নিয়ে পৈতৃক ভিটা ত্যাগ করে সবাই একসাথে কলকাতায় রওনা করে। স্টেশনে গিয়ে জাহাঙ্গীর জানতে পারে যে প্রমত্ত আর সেই পিনাকির মাসিমা অস্ত্রসহ পুলিশের কাছে ধরা পড়েছে। এই অস্ত্রই জাহাঙ্গীরের সাথে ট্রেনে দিয়ে দেওয়ার কথা ছিল। মাসির একমাত্র মেয়ে চম্পা আপাতত কিছুদিন জাহাঙ্গীরের বাড়িতে আশ্রয় নেবে। জাহাঙ্গীর তার মায়ের কাছে চম্পাকে তার মৌলভী সাহেবের ভাগ্নি বলে পরিচয় করিয়ে দেয়। রাতে হঠাৎ জাহাঙ্গীর তার কামরার আশেপাশে বেশ কিছু পুলিশ দেখতে পায়। তার মনে সন্দেহ হয় যে পুলিশ হয়তো তাকে অ্যারেস্ট করবে। তাই সে হারুনকে জানায় যে সে চম্পাকে নিয়ে ট্রেন থেকে নেমে যাবে। হারুনও তাদের সহায়তা করে। এরপরে জাহাঙ্গীর চম্পাকে সাথে নিয়ে আর বাক্সবন্দি কিছু অস্ত্র নিয়ে ট্রেন থেকে নেমে পড়ে। হারুন পাথরের মতো বসে রইল। এরপরে তারা রানীগঞ্জ স্টেশনে নেমে ট্যাক্সি করে কলকাতার বাড়িতে রওনা করে। ট্যাক্সি যখন হাওড়া ব্রিজের মোড়ে আসে, তখন হঠাৎ কয়েকজন পুলিশ সার্জেন্ট তাদের গাড়ি থামাতে বলে। জাহাঙ্গীর বুঝতে পারে যে তাদের অ্যারেস্ট করতেই তাদের এই কর্মযজ্ঞ। জাহাঙ্গীর তখন হঠাৎ তার বন্দুকটা বের করে পুলিশের লক্ষ্য করে গুলি ছুড়ে। একজন সার্জেন্ট সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। বাকি একজন এসে জাহাঙ্গীরকে ধরে ফেলে। এরই ফাঁকে চম্পা সেখান থেকে সরে পড়ে। এদিকে জাহাঙ্গীরের মা যে ট্রেনে ছিল, সেই ট্রেনে কোনো পুলিশ আর সার্চ করেনি, বরং তারা অন্য অপরাধীদের ধরতেই এসেছিল। এমনকি জাহাঙ্গীর যে চলে গেছে তার মা তখনও তা জানত না। সকালে হারুনের মুখে সব কাহিনী শুনে জাহাঙ্গীরের মা মাথায় হাত দিল।
এত আনন্দের মাঝে ঝড় উঠে হঠাৎ যেন সব ভণ্ড ভণ্ড হয়ে গেল। দুপুরবেলা দেওয়ানজি খবর নিয়ে আসলেন জাহাঙ্গীর বিপ্লবীদের সাথে পুলিশের হাতে ধরা পড়েছে। জাহাঙ্গীরের মা বজ্রাহতের মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মূর্ছা গেলেন। পুলিশের কাছে জাহাঙ্গীর তার আসল নাম বলেনি, বলেছে তার নাম স্বদেশ কুমার, আর সেই নামেই তার নির্বাসন দণ্ড হলো। দেওয়ানজি আর জাহাঙ্গীরের মা লক্ষাধিক টাকা খরচ করেও তাকে বাঁচাতে পারল না। যেদিন জাহাঙ্গীরের সাজা হয় সেদিন আলিপুর জেলে গিয়ে তার মা দেখা করে বলে, খোকা তুই তো চললি, এখন তোর এই ঐশ্বর্য আমি কাকে দিয়ে যাব? জাহাঙ্গীরের মা বলল, আমিও থাকবো না। মক্কা গিয়ে কাবা ঘরের ধুলোয় লুটিয়ে পড়ে খোদাকে জিজ্ঞেস করব কেন তিনি এত বড় শাস্তি আমাকে দিলেন। জাহাঙ্গীর জিজ্ঞেস করে, মা তোমার কাছে কি চম্পা এসেছিল? তার মা বলল, এসেছিল, আমি তাকে তাড়িয়ে দিয়েছি। জাহাঙ্গীর তখন বলল, ভুল করেছ, তোমার সকল সম্পদের মালিক যদি আমিই হই তবে ওই সম্পদের ভার চম্পার হাতে তুলে দিও। আমার মায়ের মতো শত শত মা আজ নিরন্ন, ও তাদের সন্তানের মুখে অন্ন তুলে দিবে। আমার সকল ঐশ্বর্য এখন থেকে আমার নির্যাতিত ভাই বোনদের। আবার সে এলে তাকে আর ফিরিয়ে দিও না। আর ভুনিকে আমার সম্পত্তির 1/4 ছেড়ে দিও, ও অনেক দুঃখ পেয়েছে। যদি আবার কোনোদিন ফিরে আসি তাহলে তোমার সাথে দেখা হবে। এরপর জাহাঙ্গীর হারুনের দিকে তাকিয়ে হেসে বলল, তোমার কথাই সত্যি হলো, নারী কুহেলিকা। হারুন কেঁদে ফেলল। ভুনি মূর্ছা গেল। তার মুখ থেকে কেবল একটি শব্দ বের হলো, নিষ্ঠুর। আমাদের আজকের কাহিনী সংক্ষেপটি এখানেই শেষ হলো। কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর পরবর্তী কাহিনী সংক্ষেপের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।